প্রিয় শিক্ষার্থী, আমি তাপস কুমার ঢালি, শিক্ষা সেন্টার স্কুল সাতক্ষীরা। আজকে তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হলো ধ্বনি পরিবর্তন। আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করার একটু আগেই বা একটু প্রথমেই আমরা শুরু করতে চাই ভাষা নিয়ে আলোচনা করতে। আমরা জানি যে ভাষা নদীর মতো প্রবাহমান, তাই তার পরিবর্তন দেখা যায়। যেহেতু ভাষা ধ্বনি নির্ভর, তাই ভাষার ধ্বনির পরিবর্তনই হলো ভাষার পরিবর্তন। এখানে একটি বিষয় আমরা সবাই জানি, যে ভাষা যত বেশি পরিবর্তনশীল সে ভাষা তত বেশি জীবন্ত এবং প্রবাহমান। আর যে ভাষার কোনো পরিবর্তন নেই বা পরিবর্তনহীন সে ভাষা একদিন মৃত ভাষায় পরিণত হয়। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার পেলাম যে ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই ধ্বনি পরিবর্তন মানে কিন্তু কোনো স্বেচ্ছাচারিতা নয়, যা ইচ্ছা তাই পরিবর্তন করবো তা কিন্তু নয়। ধ্বনি পরিবর্তনের একটি সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই সুনির্দিষ্ট নিয়মটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, সেই কি ধ্বনি পরিবর্তন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা হলো কি, যে এই ধ্বনি পরিবর্তন কোনো মতেই কিন্তু অর্থের পরিবর্তন নয়। মানে আমরা যদি ধ্বনি পরিবর্তন করতে যে অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলি, তাহলে সেটি কোনো মতে ধ্বনি পরিবর্তন হবে না। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি, যে ভাষার এই যে ধ্বনি পরিবর্তন শুধুমাত্র তার ধ্বনির পরিবর্তনের বেলায় প্রযোজ্য হবে, কোনো মতেই সেই ধ্বনি পরিবর্তন করতে যে অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আমরা যদি বলতাম টাহা, এটা প্রমিত উচ্চারণ কি টাকা, এটা আঞ্চলিক উচ্চারণ কি টাহা, আর প্রমিত উচ্চারণ কি টাকা। এখানে টাহা শব্দের অর্থ টাকা, আবার টাকা শব্দের অর্থ হলো মুদ্রা বা টাকা। তাহলে এখানে এই ধ্বনিটি বা এই শব্দের ধ্বনিগুলো মধ্যে একটা বা দুটো ধ্বনি পরিবর্তিত হয়েছে বা পরিবর্তন লাভ করেছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই রকম পরিবর্তনকে বলা হবে ধ্বনি পরিবর্তন। কিন্তু যদি অর্থের পরিবর্তন ঘটে যায় তখন তাকে কোনো মতেই ধ্বনি পরিবর্তন বলবে না। এখন কারণ হলো এই যে অর্থের পরিবর্তন ঘটলে সে ধ্বনি পরিবর্তনের সংজ্ঞা আকারে বা সংজ্ঞার মধ্যেই পড়ে না। এখন আমরা জানবো যে ধ্বনি পরিবর্তন কেন হয় বা কয়েকটি কারণের জন্য এই ধ্বনি পরিবর্তনগুলো হয়। সেই ধ্বনির কারণগুলো হলো, একটা হলো আমরা কোনো শব্দ বা কোনো ধ্বনি যখন উচ্চারণ করার চেষ্টা করি তখন দ্রুততার সাথে বলার চেষ্টা করি, এর জন্য এরকম পরিবর্তন দেখা দেয় বা এর জন্য ধ্বনি পরিবর্তন দেখা দেয়। প্রথম কারণটা কি পেলাম, দ্রুততা। দুই নম্বর হলো আমরা কোন একটি শব্দ যদি জটিল থাকে বা বড় আকারে থাকে সেটাকে আমরা সহজেই উচ্চারণ করার একটা প্রবণতা দেখি, মানে কোন শব্দকে আমরা সহজেই উচ্চারণ করার চেষ্টা করি, ফলে তাতেও আমরা এই ধ্বনি পরিবর্তন লক্ষ্য করি। তাহলে দুই নম্বর কারণটা কি, সহজ উচ্চারণের প্রবণতা। তাহলে সহজ উচ্চারণ লিখি আমরা, সহজ উচ্চারণের প্রবণতা। তিন নম্বরটা কি, তিন নম্বরটা হলো আঞ্চলিকতা। ওই যে বললাম তাহা আঞ্চলিকতা, একটি শব্দ অর্থ ঠিক রেখে এক এক অঞ্চলে এক এক রকম ভাবে উচ্চারণ করে, ফলে এই ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। তিন নম্বর হলো, চার নম্বর হলো জিহ্বা জড়তা। ধ্বনি উচ্চারণের একটি গুরুত্বপূর্ণ বাক্যতঙ্গ হলো জিহ্বা। যদি কোনো কারণে সেই জিহ্বায় জড়তা থাকে বা ত্রুটি থাকে, তাহলে ধ্বনি উচ্চারণের সময় সেই ত্রুটি পরিলক্ষিত হয়, যা ধ্বনি পরিবর্তনেরই নামান্তর। তাহলে আমরা বুঝলাম যে এই মোটামুটি এইগুলো কারণের জন্য ধ্বনিগুলো একটা পরিবর্তন দেখা দেয়। আমরা এখন মূল আলোচনার বিষয়ে চলে যাব। ধ্বনি পরিবর্তনের আমরা অনেকগুলো এখানে উদাহরণ আছে, অনেকগুলো পার্ট আছে, সবগুলো একদিনে আলোচনা করা সম্ভব নয়। আমরা আজকে প্রথম পর্ব আলোচনা করব। তাহলে আমরা কি বললাম, আজকে ধ্বনি পরিবর্তনের প্রথম পর্ব। এই প্রথম পর্বের প্রথম অংশটা আমরা আগে আলাপ করি। এক নাম্বারটা হলো স্বরাগম। স্বরাগম মানে কি, শব্দটি যদি আমরা ভাঙিয়ে দিই কি দাঁড়ায়, স্বর প্লাস আগম। কি বললাম, স্বরাগম শব্দটি যদি ভাঙিয়ে দিই কি দাঁড়ায়, স্বর প্লাস আগম। স্বর মানে কি স্বরধ্বনি, আগম মানে কি আসা। কোথায় আসা, যদি একটি শব্দে আদিতে মধ্যে এবং শেষে
স্বরধ্বনির আগমন ঘটে বা এসে হাজির হয় বা উচ্চারিত হয় তখন তাকে বলা হবে স্বরাগম। বুঝেছি না বিষয়টা? তাহলে স্বরাগম কয় জায়গায় হয়? 3 জায়গায় হয়। কোথায় কোথায়? আদি, মধ্য এবং অন্ত। তাহলে সেই বিবেচনায় স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি আদি স্বরাগমটা কি। যদি স্বরাগম 3 প্রকারের আমরা প্রথমে পেলাম কি? আদি স্বরাগম। আদি স্বরাগম কি? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে যদি শব্দের আগে কোনো শব্দের আগমন ঘটে বা শব্দটি উচ্চারিত হয় তখন তাকে বলা হয় আদি স্বরাগম। একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা পরিষ্কার হবে। আমরা লিখলাম স্কুল, এটা উচ্চারণ করি কি আমরা? স্কুল। কিন্তু যদি এরকম উচ্চারণ করি বা যদি উচ্চারণ করতে যে আমরা এই শব্দের আগে একটি রস্বই উচ্চারণ করে ফেলেছি, যেহেতু এই শব্দের আগে উচ্চারণ করেছি, এই শব্দটা কি শব্দ ছিল? স্বরধ্বনি। তাই একটি শব্দের আগে স্বরধ্বনি উচ্চারিত হয়েছে বা এসেছে বা আগমন ঘটেছে, তাই এর নাম কি? আদি স্বরগম। বিষয়টা ক্লিয়ার হলো যে একটি শব্দের আগে কোন শব্দটি এসেছে, কোন স্বরটি এসেছে? রস্বই স্বরটি এসেছে। এই শব্দের আগে এসেছে বলে একে বলা হয় আদি স্বরগম। আমরা আরেকটা উদাহরণ দিই। স্টেশন, স্টেশন। আমরা শুনেছি না স্টেশনের রেলগাড়িটা গান, সেখানে এই উচ্চারণটা আছে। আমরা এই শব্দের আগে একটি নতুন স্বরের আবির্ভাব ঘটেছে, সেটা কি? রস্বই। যেহেতু এটি শব্দের আগে আসছে বলে এবং সেটি স্বরধ্বনি বলে তার নাম কি হয়েছে? আদি স্বরগম। আগে স্বরের আগমন ঘটেছে। তাহলে আমরা আদি স্বরগম সম্পর্কে ক্লিয়ার হলাম। এবার যাব আমরা কি? মধ্য স্বরগম। মধ্য স্বরগম। মধ্য স্বরগমের আলাদা নাম আছে, সেই নামগুলো কি? একটা হলো বিপ্রকর্ষ, একটা হলো স্বর। এই নামগুলো দেওয়া হয়েছে এই স্বরগমের আচরণের বা বৈশিষ্ট্যের ভিত্তিতে। বিপ্রকর্ষ হলো অর্থ হলো দূরবর্তী হওয়া। তাহলে বিপ্রকর্ষের অর্থ কি পেলাম? দূরবর্তী হওয়া। আর সর্বত্র অর্থ কি? স্বর দ্বারা বিভাজন। কি বললাম? যে এই স্বরগমের আপনার নাম পেলাম কি? বিপ্রকর্ষ এবং স্বরবর্তী। তাহলে স্বরগমের দুটো নাম বিপ্রকর্ষ এবং স্বরবর্তী। বিপ্রকর্ষের অর্থ কি? দূরবর্তী হওয়া। আর স্বরবর্তীর অর্থ কি? স্বর দ্বারা বিভাজন। এখন আমরা সংজ্ঞাকারে যাব। যদি স্বর মধ্য স্বরগম কাকে বলে? যদি কোনো কারণে বা উচ্চারণের সুবিধার জন্য একটি শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে তাকে মধ্য স্বরগম বলে। বা যদি একটি শব্দের মাঝখানে যুক্ত বর্ণের মাঝে স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হবে মধ্য স্বরগম। অর্থাৎ একটি শব্দের মাঝখানে যুক্ত বর্ণ থাকবে, সেই যুক্ত বর্ণের মাঝখানে যদি একটি স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হবে মধ্য স্বরগম। আমরা একটু উচ্চারণটা দেখি বা একটা উদাহরণ দেখি। লিখলাম স্বপ্ন এবং স্বপ্ন। দেখো আমরা যেমন স্বপ্ন বলছি দন্তসা প্লাস ব প্লাস প প্লাস ন, তাই না? এখানে প এর সাথে কোনো শব্দনি নাই, কিন্তু যখন আমরা এখানে লিখছি তখন কি লিখছি? দন্তসা প্লাস ব প্লাস প প্লাস এই প এর সাথে একটি শব্দনি আছে। বোঝার একমাত্র উপায় হলো যে এই প এর সাথে হসন্ত ছিল বা হর্ষ চিহ্ন ছিল, এখানে হসন্ত চিহ্ন নাই। কারণ কি? এখানে পটা পূর্ণাঙ্গ বা পূর্ণ প বা পরিপূর্ণ প এখানে ব্যবহৃত হয়েছে বা উচ্চারিত হয়েছে, আর এখানে পটা অর্ধেক উচ্চারণ হয়েছে কারণ কি এটি যুক্ত বর্ণের সাথে ছিল। তাই এখানে প এর সাথে কোনো শব্দনি ছিল না, কিন্তু এখানে প এর সাথে শব্দনি আছে। যেহেতু এটি শব্দের মাঝে ছিল তাই মাঝখানে শব্দনির আগমন ঘটেছে বলে এর নাম মধ্য স্বরগম। এখন প্রশ্ন হলো আমি স্বরবর্তী কিভাবে বুঝবো আর দূরবর্তী হওয়া কিভাবে বুঝবো বা বিপ্রকর্ষ হওয়া কিভাবে বুঝবো?
এখন আমরা প্রথমটা যাই দূরবর্তী হওয়া। দূরবর্তী মানে কি, এখানে ছিল কি প এবং দন্তান্ন, তাই না? প এবং দন্তান্ন, প এবং ন, একে দুটো ব্যঞ্জনকে দূরবর্তী করেছে কি দিয়ে, এই অটা দিয়ে। কি অ, এর সাথে কি অ আছে, অটা আমরা যদি এখানে ভেঙে লিখি তাহলে কি হয়, প যোগ প যোগ দন্তান্ন। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে এই অটা হলো এক্সট্রা বা অতিরিক্ত, এই অটা দিয়ে এই প এবং দন্তান্ন সম্পর্কের বা মাঝখানে প্রবেশ করে এই প এবং দন্তান্নকে দূরে সরিয়ে দিয়েছে, তাই এটি হলো বিপ্রকর্ষ। আর স্বরভক্তি কি, শব্দ দ্বারা বিভাজন। শব্দ দ্বারা বিভাজন করা হয়েছে কি, এই যুক্ত বর্ণটিকে শব্দ দ্বারা ভাগ করা হয়েছে, প এবং দন্তান্নকে অ দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে দূরবর্তী ঘ মানে একটি স্বরধ্বনি দিয়ে এই দুটি ব্যঞ্জনকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর সম্পর্ক সরি স্বরভক্তি মানে কি, একটি স্বর দিয়ে দুটি ব্যঞ্জনকে বিভাজন করা হয়েছে। তাহলে মধ্য স্বরবর্ণ আমাদের কাছে ক্লিয়ার। আমরা যাব এবার অন্ত স্বরবর্ণ। এবার শিখব আমরা কি অন্ত স্বরাগম। অন্ত শব্দ অর্থ হলো শেষ, শেষে স্বরাগম, মানে শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে বা স্বরধ্বনির উচ্চারণ হয় তাকে বলা হবে অন্ত স্বরগম। কোন শব্দের শেষে যদি স্বরধ্বনির উচ্চারণ হয় বা অতিরিক্ত স্বরধ্বনি আসে তখন তাকে বলা হবে অন্ত স্বরগম। আমরা একটু উদাহরণ দিই। কি লিখলাম, বেঞ্চ, আমরা অনেকেই বলি কি বেঞ্চ। কি লিখলাম, সত্য, আমরা মাঝে মাঝে এই উচ্চারণ করি সত্যি। এখানে এই শব্দের বেলায় কোনো রস্যিকার, এই শব্দের বেলায় কোনো রস্যিকার ছিল না, কিন্তু যখন আমরা বেঞ্চি বলছি এবং সত্যি বলছি তখন তার শেষে একটি করে রস্যিকার বা শব্দধ্বনির আগমন ঘটেছে বা যোগ হয়েছে। যেহেতু এটি শব্দের শেষে যোগ হয়েছে তাই এর নাম অন্ত স্বরগম। এখন এই রস্যিকারটা দেখতে মাঝখানে হলেও এটি উচ্চারণ হয় শব্দের শেষে, কারণ শব্দধ্বনি রস্যিকার সবসময় ব্যঞ্জন ধ্বনির আগে লিখিত রূপে ব্যবহৃত হয়, তাই এখানে মাঝখানে থাকলেও এটি উচ্চারণ হচ্ছে কোথায়, শব্দের শেষে। যেহেতু এটি শব্দের শেষে উচ্চারিত হয়েছে তাই এর নাম কি অন্ত স্বরগম। তাহলে অন্ত স্বরগম আমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো কারণে শব্দের শেষে অন্ত শব্দধ্বনির আগমন ঘটে বা শব্দধ্বনি উচ্চারিত হয় তখন তাকে বলা হবে অন্ত স্বরগম। আমরা তাহলে এই স্বরগম আমরা শেষ করলাম। এখন যাব আমরা অপিনিহিতি। কি করব এবার, অপিনিহিতি। অপিনিহিতি, অপিনিহিতি কাকে বলে, উচ্চারণে যদি কোনো কারণে পরের রস্যিকার আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পরের রস্যিকার এবং রস্যিকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বলে। যদি কোনো কারণে পরের রস্যিকার আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের রস্যিকার এবং রস্যকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলা হবে অপিনিহিতি। এখন অপিনিহিতি একটা উদাহরণ দিই আমরা। আজি, আজ। আমরা শব্দটি ভেঙে দেখি। কি কি, আ প্লাস বর্গীয় জ প্লাস রস্য। প্রথম শব্দটি ভাঙলে আমরা এই পাই, আ পাই, বর্গীয় জ পাই এবং রস্য পাই। দ্বিতীয় শব্দটি কি পাই, আ যোগ রস্য যোগ এই পাই না। তাহলে প্রথমটায় রস্যিকা ছিল কোথায়, শেষে, আর শেষেরটা রস্যিকা কোথায় আসছে, এই বর্গীয় জ আগে উচ্চারিত হয়েছে। তাহলে শেষেরটা ব্যঞ্জনের আগে উচ্চারিত হয়েছে না, তাই একে বলা হবে অপিনিহিতি। অপিনিহিতি হলো পূর্বে, অপিনিহিতি শব্দের একটা অর্থ আছে, অর্থ হলো কি পূর্বে স্থাপন বা অবস্থান, পূর্বে স্থাপন বা অবস্থান। অপিনিহিতি শব্দের অর্থ হলো পূর্বে স্থাপন বা পূর্বে বানানের এটা ঠিক হবে, পূর্বে স্থাপন মানে হলো কি, পূর্বে স্থাপন বলতে কি বোঝাচ্ছে, আমরা একটি শব্দটি শেষে উচ্চারিত হওয়ার কথা ছিল সেটি শেষে উচ্চারিত না হয় যদি তার আগে উচ্চারিত হয় তখন তাকে বলা হবে অপিনিহিতি। অপিনিহিতি মূলত দুই রকম, একটা হলো রস্যিকার দিয়ে, একটা হলো রস্যকার দিয়ে। রস্যকার দিয়ে আমরা দেখি সাধু, এখানে কি বললাম সাউদ, এখানে কি ছিল দন্তস্বর প্লাস আ
আ প্লাস ধ প্লাস রস্যু। প্রথম শব্দে ভাঙলে আমরা এই পাই। দ্বিতীয় শব্দে কি পাবো? দন্তস্ব প্লাস আ প্লাস রস্যু প্লাস ধ। সে রস্যুটা কোথায় ছিল? শব্দের শেষে ছিল। সেটি উচ্চারিত হয়েছে কোথায়? শব্দের এই ধয়ের আগে উচ্চারিত হয়েছে। এটি ছিল কোথায়? ধয়ের শেষে। আর সেটা উচ্চারিত হয়েছে কোথায়? ধয়ের আগে। তাই কি বলেছিলাম সংজ্ঞায়, যদি কোনো কারণে শব্দের শেষে রস্যিকার এবং রস্যকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে কি বলা হবে? অভিনিহিতি। বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না? বিষয়টা ক্লিয়ার। আমরা এখন পরেরটাই যাব। আমাদের পরে আলোচনার বিষয় হলো স্বর সংগতি। দেখো সংগতি শব্দের অর্থ কি? মিল। আর স্বর মানে কি? স্বরধ্বনি। যদি স্বরধ্বনির মিল হয় কোনো শব্দে তখন তাকে বলা হয় স্বর সংগতি। যদি সংজ্ঞায় বলি তাহলে কিভাবে বলি? যদি একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে স্বর সংগতি বলে। এই স্বর সংগতি আবার আমরা এখানে অনেকগুলো পার্ট পাবো। আমরা আগে দেখি স্বর সংগতিটা কিভাবে একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটছে। আমরা যদি বলি দেশি এবং কৃষি, তাহলে এখানে দুটি স্বর ছিল, একটা ছিল এ, একটা ছিল রস্যিকার। এখানে কি পেয়েছি? দুইটাই রস্যিকার, তাই না? এখানে এই রস্যিকার শব্দের রস্যিকার শব্দনির প্রভাবে পড়ে এই কারটা কোন ধ্বনিতে রূপান্তরিত হয়েছে? রস্যই ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। তাহলে একটা জিনিস বুঝলাম না যে একটি স্বরের প্রভাবে যদি অন্য স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে কি? স্বর সংগতি। এখানে রস্যইকারের প্রভাবে পড়ে একার রস্যইকারে পরিবর্তিত হয়েছে, তাই একে বলা হবে কি? স্বর সংগতি। এই স্বর সংগতি আছে অনেকগুলো প্রকার। কি কি আছে? প্রথমটা আমরা যাই প্রগত। প্রগতটা কি? যদি আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে প্রগত। আমরা একটা উদাহরণ দেখি আদি স্বরের পরিবর্তন। মূলা, মূলো, লিখলাম মূলা এবং মূলো। এখানে কি ছিল? রস্যকার ছিল আর কি ছিল? আ। এখানে কি হয়েছে? রস্যকার আর ও, তাই না? তাহলে এখানে রস্যকার ছিল আর এই ছিল আ। এখানে হয়ে গেছে কি? রস্যকার এবং ও। তাহলে এই পূর্বস্বরের পরিবর্তে পূর্বস্বরের প্রভাবে মানে রস্যকারের প্রভাবে পড়ে এই আকারটা ওকারে রূপান্তরিত হয়েছে, তাই একে বলা হবে প্রগত। দুই নম্বর হলো পরাগত। দুই নম্বরটা কি বললাম? পরাগত। ঠিক এর বিপরীত, এখানে বলেছিলাম পূর্বস্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন, আর এখানে হবে কি? পরবর্তী স্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন, তাকে বলা হবে পরাগত। আমরা সংজ্ঞাকারে যদি বলতে যাই তাহলে বলতে পারবো কি? যদি অন্তঃস্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে পরাগত স্বর সংগতি। মনে থাকবে? একটা উদাহরণ দেখি। দেশি, দিশি। এখানে কি ছিল? একার আর এখানে রস্যিকার। এখানে রস্যিকার এবং এখানে রস্যিকার। এটা ছিল শেষে, এটা ছিল প্রথমে, তাই না? প্রথমে শেষে ছিল কি? রস্যিকার, প্রথমে ছিল কি? একার। এই রস্যিকারের প্রভাবে আগেরটা একার পরিবর্তিত হয়ে কি হয়েছে? রস্যিকার বিভাজিত হয়েছে। তাই শেষের শব্দনির প্রভাবে বা অন্তঃশব্দনির প্রভাবে আদি স্বরের এই পরিবর্তন ঘটেছে বলে একে বলা হয় পরাগত স্বর সংগতি। আমরা যাব 3 নম্বরে। 3 নম্বরটা হলো আমরা পেলাম কি? আদিটা পরিবর্তন হলো, অন্ত পরিবর্তন হলো। এবার পাবো মধ্যটা। 3 নম্বরটা হলো মধ্যগত স্বর সংগতি। মধ্যগত স্বর সংগতিটা কি? যদি আদি এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বরের পরিবর্তন দেখা দেয় তখন তাকে বলা হবে মধ্যগত স্বর সংগতি। মধ্যগত স্বর সংগতিটা কেমন? আমরা উদাহরণ দিই। যদি বলতাম বিলাতি এবং বিলিতি, তাহলে আমরা কি বুঝতাম? যে এখানে ছিল আদি স্বর কি? রস্যিকার এবং অন্তঃস্বর রস্যিকার, আর মাঝখানের স্বরটা কি ছিল? আ। আর এখানে আমরা কি পেয়েছি? প্রথমটাও রস্যিকার, দ্বিতীয়টাও রস্যিকার এবং তৃতীয়টাও রস্যিকার। এই দুটোর প্রভাবে মাঝখানের স্বরের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। শেষে এবং আগে ছিল দুইটাই রস্যিকার, এই আদি এবং অন্তঃস্বরের প্রভাবে পড়ে মাঝখানের স্বরের পরিবর্তন হয়ে রস্যিকারে পরিবর্তন লাভ হয়েছে।
অপরিবর্তিত রূপ লাভ করেছে, একে বলা হয় মধ্যগত স্বর সংগতি। তাহলে মধ্যগত স্বর সংগতি বুঝলাম। মধ্যগত স্বর সংগতিটা কি? পূর্ব স্বর বা আদি স্বর এবং অন্তঃস্বরের প্রভাবে যদি মধ্যস্বরে পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে মধ্যগত স্বর সংগতি। আমরা যাব এবার লাস্ট স্বর সংগতি, সেটা হলো অনন্য স্বর সংগতি। কি বললাম? অনন্য স্বর সংগতি। এখানে অনন্য স্বর সংগতি হলো এমন আদি এবং অন্তঃস্বর যদি পরস্পর পরিবর্তিত হয় তখন তাকে বলা হবে অনন্য স্বর সংগতি। পরস্পর পরিবর্তিত বলতে কি বোঝায়? যে আদি স্বর যা থাকবে এবং অন্তঃস্বর যা থাকবে দুটাই পরিবর্তন হয়ে নতুন রূপ লাভ করবে, তখন তাকে বলা হবে কি? অনন্য স্বর সংগতি। কেমন? মোজা, মুজো। এখানে দেখা গেল ও কাজ ছিল এবং আ কাজ ছিল, এখানে কি হয়ে গেছে? রস্যকার এবং ওকার। তাহলে এটাও পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হয়ে এ হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে এ হয়ে গেছে, তাই না? ও পরিবর্তন হয়ে ও হয়েছে, রস্য হয়েছে, আর আ পরিবর্তন হয়ে ওকার হয়েছে। যেহেতু আদি এবং অন্ত দুইটাই পরিবর্তন হয়ে নতুন করে নতুন শব্দনী রূপে রূপ লাভ করেছে, তাই একে বলা হয় কি? অনন্য স্বর সংগতি। তাহলে বিষয়টা বুঝলাম যে আদি এবং অন্তঃস্বর যদি উভয়ে পরিবর্তিত রূপ লাভ করে তখন তাকে বলা হবে অনন্য স্বর সংগতি। আমরা স্বর সংগতি শেষ করলাম, এবার যাব আমরা স্বরলোপ। স্বরলোপটা কি? স্বরগমের বিপরীত। স্বরলোপটা কি? ঠিক স্বরগমের বিপরীত। স্বরগমে আমরা কি পেয়েছিলাম? যদি কোনো কারণে শব্দের আগে, মাঝে এবং শেষে শব্দের আগমন ঘটে তখন তাকে বলা হয় স্বরগম। ঠিক বিপরীত তাহলে কি হবে? যদি কোনো কারণে বা উচ্চারণের সুবিধার জন্য শব্দের আগে, মাঝে এবং শেষ থেকে শব্দটি লোপ পায় তখন তাকে বলা হবে স্বরলোপ। এই স্বরলোপ ঠিক স্বর সংগতির মতো তিন প্রকার, সরি স্বরাগমের মতো তিন প্রকার। স্বরাগম তিন প্রকার ছিল, এক স্বরলোপও তিন প্রকার। কি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। আদি স্বরলোপটা কি? আদি স্বরলোপটা হলো আমরা যদি স্বর যে স্বরগম ছিল তার উল্টো যায়, কি ছিল? স্কুল। যদি এখন বলি স্কুল, তাহলে এখানে আদি স্বর কি ছিল? রস্বই। সেটা ওখানে এখান থেকে কি হয়েছে? বাদ পড়েছে বা লোপ পেয়েছে বা হারিয়ে গেছে। লোপ পাওয়াকে বলা হয়, হারিয়ে যাওয়াকে বলা হয় লোপ। শব্দটি এখান থেকে লোপ পেয়েছে। কোথা থেকে লোপ পেয়েছে? আদি থেকে লোপ পেয়েছে, তাই এর নাম কি? আদি স্বরলোপ। আমরা একটা অন্য উদাহরণ দিই, অলাবু থেকে লাবু। সরি, উদাহরণটা হচ্ছে না, আমরা নিচে যাই, নিচে লিখি অলাবু, লাবু। এটা হলো দশম উচ্চারণ, এটা হলো প্রাকৃত উচ্চারণ, এটা হলো তদ্ধিত উচ্চারণ। এখন এই শব্দের আগে ছিল একটি অ, আর এই শব্দে যে সেখানে সেই অটা বিলুপ্ত হয়েছে বা হারিয়ে গেছে। এই লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে বলে একে বলা হয় আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ কি? যদি কোনো কারণে শব্দের মাঝখান থেকে একটি শব্দনী লোপ পায় তখন তাকে বলা হবে মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপটা উদাহরণ দেখি আমরা একটা। না, আমরা যদি স্বপন আমরা আগে লিখছি, আমরা যদি রতন, রত্ন। এখানে কি ছিল? র প্লাস অ প্লাস ত প্লাস অ প্লাস ত। আর এখানে কি পাচ্ছি? র প্লাস অ প্লাস ত প্লাস ত। এই পাচ্ছি না? এখানে একটি স্বরধ্বনি ছিল, কিন্তু যুক্ত বর্ণ হয়ে যাওয়ায় এখানে এই স্বরধ্বনিটি আর নাই, মানে লোপ পেয়েছে। যেহেতু শব্দের মাঝখান থেকে এখানে শব্দটি লোপ পেয়েছে বলে একে বলা হয় মধ্য স্বর লোপ। সেটা ক্লিয়ার? এবার যাব আমরা অন্ত স্বর লোপ। কোথায় যাব? অন্ত স্বর লোপ। অন্ত স্বর লোপ মানে কি? যদি কোনো কারণে এই শব্দের শেষ থেকে স্বরধ্বনি লোপ পায় তখন তাকে বলা হবে অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপটা কেমন?
আজি, আজ। এই শব্দটি ভাঙলে কি পাই আমরা? আ প্লাস বর্গীয় জ প্লাস হ্রস্ব। এখানে কি পাই? আ প্লাস বর্গীয় জ। তাহলে এখানে কি ছিল? শব্দ শেষে কি ছিল? রস্যিকা ছিল। এখানে সেটি নাই বা লোপ পেয়েছে বা বিলুপ্ত হয়েছে। তাই একে কি বলা হবে? অন্তঃসংযোগ। শেষে শব্দটি লোপ পেয়েছে বলে একে বলা হবে কি? অন্তঃসংযোগ। আমরা এবার সর্বশেষ আজকে ধ্বনি পরিবর্তনের সর্বশেষ পাঠটা দেখব বা সর্বশেষ বিষয়টা দেখব, সেটা হলো ধ্বনি পরিবর্তনের সর্বশেষ হলো ধ্বনি। আজকেরটা ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি? যদি কোনো কারণে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তিত হয় বা পরিবর্তন লাভ করে, তখন তাকে বলা হবে ধ্বনি বিপর্যয়। অর্থাৎ এরকমই যে দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, তখন তাকে বলা হবে ধ্বনি বিপর্যয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এরকম: রিকশা, রিস্কা। তাই না? এখানে একটা জিনিস দেখো, এখানে ছিল ক এবং দন্তস্ব, আর এখানে হয়ে গেছে দন্তস্ব এবং ক। তাহলে দুইটি শব্দ, এই দুটি ব্যঞ্জন দুটাই কিন্তু এখানে আছে, কিন্তু কি হয়েছে? তারা নিজেরা জায়গা পরিবর্তন করেছে। যদি এরকম একটি শব্দের মাঝখানে দুটি ব্যঞ্জন ধ্বনি জায়গা পরিবর্তন ঘটায়, তখন তাকে বলা হবে কি? ধ্বনি বিপর্যয়। আমরা যদি একটা উদাহরণ দিই: পিশাচ, পিশাচ। তালবস্য এবং চ ঠিকই আছে, কিন্তু সেটা কিভাবে আছে? চ আগে গেছে এবং তালবস্য শেষে গেছে। এইভাবে দুটি ব্যঞ্জন তার স্থান পরিবর্তন ঘটিয়েছে বা পরিবর্তিত রূপ লাভ করেছে। তো একে বলা হবে কি? ধ্বনি বিপর্যয়। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই আলোচনা করব। আমরা প্রথম থেকে একটু রিভাইজ করার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে স্বরাগম। স্বরাগম বলেছিলাম কি? যদি কোনো কারণে শব্দের আগমন ঘটে, তখন তাকে বলে স্বরাগম। স্বরাগম কয় প্রকার বলেছিলাম? তিন প্রকার: আদি, মধ্য এবং অন্ত। তারপর বলেছিলাম কি? অপিনিহিতি। কাকে বলেছিলাম? যদি কোনো কারণে পরের রস্যিকার আগে উচ্চারিত হয় বা রস্যিকার আগে উচ্চারিত হয়, তখন তাকে বলে অপিনিহিতি। তারপর বলেছিলাম কি? স্বর সংগতি। একটি স্বরের প্রভাবে যদি অন্য স্বরে পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হয় স্বর সংগতি। তারপর বলেছি কি? স্বরলোপ। যদি কোনো কারণে শব্দের আদি, মধ্য এবং অন্ত থেকে শব্দটি লোপ পায়, তখন তাকে বলা হয় স্বরলোপ। সর্বশেষ পেলাম কি? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি? একটি শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তিত হয়, তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তো ধ্বনি পরিবর্তনের আজকে প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে বা দ্বিতীয় পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই সুন্দর, সুস্থ, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।